গণশক্তি ডিজিটালে স্বাগত। আমাদের আজকের আলোচনা যা নিয়ে তা হচ্ছে যে সারা দেশে তা নিয়ে তোলপাড় চলছে, তা হচ্ছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। আমরা তার আগেই দেখেছি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি হয়েছে একেবারে পরপর, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির গোড়া। এবং তা নিয়ে নানা রকমের অস্পষ্টতা শুধু নেই, সে তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে প্রবল বিক্ষোভ রয়েছে, বিশেষ করে কৃষিজীবী মানুষের মধ্যে প্রবল বিক্ষোভ রয়েছে। 12ই ফেব্রুয়ারির ধর্মঘটে সেটা আমরা প্রতিফলিত হতেও দেখেছি। এদিকে সরকার এখনো বলে চলেছে যে কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বলে চলেছে যে কৃষকের স্বার্থ সুরক্ষিত রেখে এই চুক্তি হয়েছে। কৃষক বিভিন্ন সংগঠন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, সিপিআইএম এবং তা সেই সঙ্গে বামপন্থীরা একেবারে সরবে, এমনকি বিরোধী বহুদল তারা হচ্ছে তাকে প্রশ্নের মুখে ফেলছেন। কিন্তু চুক্তিটি ঠিক কি, চুক্তি কি নিয়ে হয়েছে, কোথায় আশঙ্কার ক্ষেত্র রয়েছে, আজকে আমরা তা নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ এবং শিক্ষক দেবাশিস মিথিয়া। দেবাশিস দা, তোমাকে স্বাগত এই নমস্কার। আলোচনায়। দেবাশিস দাই মুখ্য তো আমাদের জানাবেন। আমি প্রথমে দেবাশিসদার কাছে জানতে চাইবো যে এই যে চুক্তি হলো, বিশেষ করে ভারত আমেরিকা, তার আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি, এই নিয়ে চুক্তিতে ঠিক কি হলো, এই নিয়ে যে এত হইচই হচ্ছে, চুক্তিতে ঠিক কি হলো এটা যদি সংক্ষেপে একটু বলো। ভারতবর্ষের আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাসে এটা একটা নতুন বাঁক। নতুন বাঁক মানে খুব অদ্ভুত, দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন চলছিল। হঠাৎ করে 2026-এর জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথমে পরপর দুটো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষের, সেটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি। আর তারপরে হয়েছে আমেরিকার সঙ্গে 2 তারিখে যেটা হয়েছে, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে একটা পার্শিয়াল ডিল, যেটা হচ্ছে ভবিষ্যতে মানে এটা ট্রায়াল রান করে বলা হচ্ছে। কিন্তু ওইটা মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, কিন্তু এইটা পার্শিয়াল হলো। আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেটা অনেকটা বেশি বাজারমুখী, অনেক বেশি বাজারকে খুলে দেওয়া হয়েছে। এইটা অনেক দিন ধরেই চলছিল। যদি একটু আমরা, যদিও আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের ট্রেড ডিলটা, কিন্তু তার আগে একটু বলা, যেটা ইউরোপীয় ইউনিয়নের সাথে যে চুক্তিটা, সেটা প্রায় 2007 সাল থেকে হচ্ছিল। মানে ইউরোপীয় ইউনিয়ন মানে আলোচনা চলছিল। আলোচনা চলছিল। ওরা বারবার মানে আটকে ছিল যে জায়গাটায়, ওরা বারবার চাইছিল যে ওদের বিদেশি গাড়ি এবং ওদের বিদেশি ওয়াইন, সেইটা আমাদের ভারতবর্ষের জন্য মানে ওই শুল্ক কমিয়ে মার্কেটটাকে খুলে দেওয়ার জন্য। আর ভারতবর্ষ বলছিল যে আমাদের এখানকার যারা হচ্ছে আইটি পার্সন বা ডক্টর টক্টর, তাদের যেন খুব সহজে ভিসা পায়, ওই দেশে যেতে পারে। এইরকম এরকম একটা নানা টানাপোড়েন চলছিল। তারপরে 2013 পর্যন্ত এই টানাপোড়েন চলে। 13-র পরে ওটা আবার ঠান্ডা ঘরে চলে যায়। কিন্তু কোভিডের পরে বিশ্বব্যাপী পরিস্থিতি বদলে যায় এবং তারপরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, মানে বৈশ্বিক চেহারাটা, মানে অর্থনৈতিক চেহারাটা বদলে যায়। নতুন করে আবার 22 সালে সেইটা রিওপেন হয়, নতুন করে আলোচনা শুরু হয় এবং 26 সালে সেইটা ম্যাচিওর করে। কিন্তু আমেরিকার সঙ্গে যেটা, এটাও দীর্ঘ টানাপোড়েন চলছিল। ওবামা, বাইডেন, ট্রাম্পের আগের টার্ম, এরকম গত বছরও আমরা দেখেছি। গত বছর ট্রাম্প ভারতবর্ষকে নিয়ে প্রায় একরকম খেলাই করছিল। কেন রাশিয়া থেকে তেল নেবে, তার জন্য 25%, এমনি 25%, 50%, এইরকম একটা চাপিয়ে একটা খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল দুটো দেশের মধ্যে। হঠাৎ করে খুব তড়িঘড়ি এই ডিলটা ম্যাচিওর করে। তার অনেকগুলো প্রেক্ষাপট আছে মানে এটা বুঝতে হবে। এর প্রভাব আমরা নিশ্চয়ই আলোচনা করব। প্রেক্ষাপট প্রথমত হচ্ছে যে পশ্চিমী দেশগুলো এবং আমেরিকার দেশগুলো, তারা ওই চায়না যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, চায়না প্লাস একটা করে, তারা চায়নার কাছ থেকে এটা চাইছিল না, চায়না সেই সুযোগটাকে ভারতবর্ষ তড়িঘড়ি, ভারতবর্ষ তো একটা কারণ আছে, ভারতবর্ষ একটু কি বলবো, ট্রেড সারপ্লাস একটা শব্দ আমরা বলি, ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে যে গ্যাপ, ভারতবর্ষ 2024 সালে একটা দেখাচ্ছে যে আমেরিকার সঙ্গে তারা যে বাণিজ্য করেছে, 3.4 বিলিয়ন এক্সপোর্ট করেছে আর $2.1 বিলিয়ন আমদানি করেছে। ফলে খুব স্বাভাবিক কারণেই
ট্রেড সারপ্লাস হয়েছে, উদ্বৃত্ত আছে উদ্বৃত্ত হয়েছে, ট্রেড সারপ্লাস মিনস হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে, ভাবছি বুঝি এইটাই অনেক। কিন্তু দেখুন একটা জিনিস এটা বুঝতে হবে, আন্তর্জাতিক বাণিজ্যে শুধু তো রপ্তানি নয়, রপ্তানির সঙ্গে আমদানিও জুড়ে আছে। আমি একটা দেশ, আমি রপ্তানি করব আমেরিকায়, স্বাভাবিক কারণে আমেরিকাও কিছু শর্ত দিয়েছে, তার জন্য আমাদের এখানকার বাজার খুলে গেছে, আমাদের বাজারকে ওদের জন্যও খুলে দিতে হয়েছে। এখন নতুন করে অদ্ভুত একটা প্রশ্ন দেখা দিয়েছে, যে প্রশ্নটা দেখা দিয়েছে এই যে এক্সপোর্ট, এতদিন পর্যন্ত এক্সপোর্ট বেশি থাকার ফলে আমরা বলছিলাম উদ্বৃত্ত হচ্ছে, কিন্তু এখন আমেরিকার বাজার খুলে দেওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে এই ট্রেড ডিলটার মধ্যে একটা অস্বচ্ছতা রয়েছে। অস্বচ্ছতা রয়েছে যদি একটু পেছন দিকে ফিরে যাওয়া যায়, প্রথমত সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, তার আগে কোথাও স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়নি, বিশেষ করে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, তাদের সঙ্গে আলোচনা হয়নি। ট্রেড ডিলে কি কি আছে সেটাও খুব পরিষ্কার করে জনগণের সামনে বলছে, আমরা এই জায়গাগুলো কৃষিকে সুরক্ষা রেখেছি, অমুক করেছি, করে অল্প অল্প যা ট্রেলার দেখাচ্ছে তাতে খুব একটা ভালো কিছু নয়। বিশেষ করে আমরা যারা মানে কৃষিতে কাজ করি, কৃষিক্ষেত্র এবং ডেয়ারি, আমেরিকা দীর্ঘদিন ধরে এই বাজারটাকে ধরবার জন্য চেষ্টা করছিল, দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। ভারতবর্ষ একটা প্রোটেক্টিভ পলিসি নিয়েছিল দীর্ঘদিন ধরে, তারা একটা ওই ট্যারিফ রেট, মানে যেটাকে আমরা বলি শুল্ক, আমাদের দেশে বিদেশের জিনিস ঢোকাতে গেলে আমদানি শুল্ক একটু বেশি করে চাপানো ছিল, ফলে বাইরে থেকে খুব একটা সহজে এখানে ব্যবসা করতে পারছিল না। যে কোনো কারণেই হোক, পরিস্থিতি বদলাচ্ছে, ভূ রাজনৈতিক সম্পর্কের বদল হচ্ছে, এবারে সেটা খুলে দিয়েছে। এখন আমাদের দেখতে হবে এই যে হলো, এইটা আদৌ আমাদের রপ্তানি বেশি না আমদানি বেশি হবে, সারপ্লাস থাকবে কিনা, সেই সারপ্লাস থাকলে সেই সারপ্লাস কাদের কাছে যাবে, আর যেটা হচ্ছে যে সারপ্লাসটা গরিব খেটে খাওয়া মানুষ, কৃষক থেকে শ্রমিক থেকে, তাদের কাছে যাবে কিনা, মানে আমরা যেটাকে বলি অন্তর্ভুক্তিমূলক ডেভেলপমেন্ট, মানে হচ্ছে আম জনতার, মানে ধরুন একটা দেশের সমৃদ্ধি হবে না একটা সংকট দেখা দেবে, সেইটা এখন একটা বড় প্রশ্ন। এখানে একটা বিষয়কে একটু সামনে আনার দরকার, মানে যেটা নিয়ে বেশি হচ্ছে। প্রথমত তো এই যেটা প্রকাশ করা হয়েছে যে ভারত এবং আমেরিকা যে যৌথ বিবৃতিটা দিয়েছে, এটা একটা কাঠামো, চুক্তির কাঠামো। এরপরে বলা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সমঝোতা হবে, তার ভিত্তিতে একটা চূড়ান্ত চুক্তির দিকে যাওয়া হবে। এখন এইখানে এর মধ্যেই যা দেখা যাচ্ছে, কৃষির ওপরে তো নির্ভরশীল মানুষ আমাদের প্রচুর, অথচ কৃষক আমাদের এখানে তাদের সঙ্গতি যদি বলা যায় সেটা খুবই কম। কৃষির উপরে কি প্রভাব পড়তে পারে, যে বিপদের কথা মারাত্মকভাবে আলোচিত হচ্ছে, কৃষির ওপরে কি বিপদ পড়ে, এটা যদি একটু বিশদে আমাদের কাছে বলো। দেখুন, কৃষি হচ্ছে আমাদের দেশের সঙ্গে আমেরিকার কৃষির একটা মারাত্মক পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে। আমরা আমাদের দেশে কৃষিটা দাঁড়িয়ে আছে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের উপর। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি কাদের বলি আমরা? যাদের জমি সাধারণত মানে 21-22 পর্যন্ত আমরা তথ্য অনুযায়ী বলতাম যে আমাদের ভারতবর্ষে 1.5 থেকে 2 হেক্টর জমি। এখন এই 26-এ এসে আমাদের ভারতবর্ষের যে কাঠামোটা হয়েছে সেটা হচ্ছে 0.54 থেকে 0.77, মানে 1 হেক্টর জমিও নয়। আর সেইখানে আমেরিকার একজন চাষি, মানে এইখানেই তফাৎটা গড়ে যাবে, আমেরিকার একটা চাষি, তার মালিক হচ্ছে 160 হেক্টর, 170 হেক্টর, মানে তাকে যদি 6 বিঘে দিয়ে গুণ করে 1 হেক্টর মানে প্রায় 7-এর কাছাকাছি, 700-800 বিঘে করে জমি এক একজন সেই চাষি। আর আমেরিকা করে কি, আমেরিকার কৃষি হচ্ছে অসম্ভব ভর্তুকি দেয়া, সরকার সেখানে ওই চাষিদের, যাদের আমরা বলি বড় কৃষি ব্যবসায়ী, মানে এগ্রি বিজনেস, ওরা ওরা কর্পোরেট, ওদিকে সরকার সাবসিডি দেয়। সেই লোকগুলো এবারে ধরুন এতদিন পর্যন্ত কৃষি আমাদের প্রোটেক্টিভ ছিল, এই চুক্তি করে এবারে খুলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। ওরা এখানে যেমন এইবারই চুক্তিতে বলা আছে ভুট্টা, সোয়াবিন তেলের কথা বলা আছে, এটা একটা অন্য মানে প্রেক্ষাপটও আছে, প্রেক্ষাপট আছে। যদি সোয়াবিনের কথা আমরা দেখতে পারি, সোয়াবিন, আমেরিকার সোয়াবিন, মাঝখানে আমেরিকার এই ট্রাম্পের নানা রকম পলিসির জন্যে আমেরিকার সোয়াবিন মূলত যেত চীন ছিল ওদের মূল বায়ার। এবারে যেহেতু ওই শুল্ক চাপিয়েছে,
তখন চীন আমেরিকা থেকে ওই সয়াবিন কেনা বন্ধ করেছে, পাল্টা শুল্ক পাল্টা শুল্কও চাপিয়েছে। সেই সুযোগে সেখান থেকে ব্রাজিল ওই মার্কেটটাকে দখল করে। এবার আমেরিকা কি করবে? আমেরিকার ফার্মাররা তো মানে মাঝখানে প্রায় চাষ ছেড়ে চলে যাচ্ছিল, মানে এরা কর্পোরেট হাউস, ওরা চাষ ছেড়ে চলে গেলেও দেশের পক্ষে ক্ষতি। তখন ওদের একটা বাজার খুঁজতে হচ্ছিল, ওরা ভারতবর্ষের বাজারটাকে খুঁজলো। এবারে ভারতবর্ষে যখন ঢুকে গেল, আমাদের দেশের দিকে যদি তাকাই, আমাদের যেখানে সোয়াবিন চাষ হয়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তারা এমনি ডিস্ট্রেস সেল, যেটাকে আমরা বলি অভাবী বিক্রি, সোয়াবিনের দাম পায় না। মানে এমএসপি আমাদের সরকার দীর্ঘদিন ধরে জানেন এমএসপি নিয়ে লড়াই চলছে, এমএসপির আইনি স্বীকৃতি আমাদের এই পাঞ্জাবের বর্ডারে কৃষকরা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার তার মতো করে স্বামীনাথন কমিটির হিসেব মতো সে এমএসপি দেয় না, তারা তার মতো করে এমএসপি দেয়, এমনি অভাবে ভোগে। এবারে এই সময় যদি এই কর্পোরেট, আমেরিকার যে কর্পোরেট, তারা সয়াবিন ভুট্টা নিয়ে যখন আমাদের এখানে ঢুকবে, আমার এই যে প্রান্তিক চাষি যারা প্রতিদিন এমনি অভাবে বিক্রি করছিল, সরকারের সাপোর্ট নেই, ভর্তুকি নেই, তারা তার সঙ্গে পেরে উঠবে না। ফলে সেই বাজারটা দখল করবে আমেরিকার এই কর্পোরেট। তাতে কি ক্ষতি হবে? মারাত্মক ক্ষতি। সে তো কর্পোরেট যা লাভ নেবে নেবে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। একদিন এই চাষি অভাবের তাড়নায় সে আর চাষ করাটা বন্ধ করে দেবে। তাহলে আমাদের ডিপেন্ড করতে হবে কার উপরে? আমেরিকার উপর ডিপেন্ড করতে হবে। তখন কোনোদিন যদি এরকম হয়, আজকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, সে দিচ্ছে বাণিজ্য করছে, সে আমার গোটা মার্কেটটা দখল করলো। কাল যদি আমার আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়, তাহলে তো আমি না খেয়ে বলবো। এইটা একটা মেজর জায়গা। আর একটা জায়গা যেটা আমরা প্রচুর, মানে আমরা প্রায় লিবারালাইজেশনের পর থেকে রেগুলার বেসিসে আমাদের লড়াই আন্দোলন রাস্তায় নেমে হচ্ছিল জেনেটিক্যালি মডিফাইড ক্রপ নিয়ে। এবারে পশু খাদ্যের নাম করে জেনেটিক্যালি মডিফাইড ক্রপের ওপেন করে দেওয়া হয়েছে। ওর একটা নাম দেওয়া হয়েছে ওই ড্রায়েড ডিস্টিলার গেইনস উইথ সলিউবল, এরকম একটা নাম দিয়ে পশু খাদ্যে সরকার খুব মানে গাল ফুলিয়ে বলছে, সরকার চুক্তি করেছে তো, সরকার বলছে এইটা হওয়ার ফলে আধুনিকীকরণ হবে, পশু খাদ্য সস্তায় পাওয়া যাবে, এইটা হচ্ছে। এই যে জেনেটিক্যালি মডিফাইড ঢুকিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে জনস্বাস্থ্যে আঘাত করবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খলের যে চেনে যে একটা স্টেবিলিটি ছিল সেইটাকে ভেঙে দেবে। ফলে জেনেটিক্যালি মডিফাইড এটাকে ঢুকিয়ে দিচ্ছে। এতদিন পর্যন্ত আমেরিকা আর একটা কি করেছে, এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতেও অতটা নেই। এইখানে এই আমরা বারবার বলতাম না, আমাদের এই যে ডেয়ারি সেক্টর, দুগ্ধক্ষেত্রের কথা যেটা বলি, এই যে দুগ্ধক্ষেত্র আমাদের ভারতবর্ষের একটা অদ্ভুত ইতিহাস আছে। আমরা যদি কখনো মন্থন সিনেমা দেখেছেন কিনা, সেখানে খুব সুন্দর করে দেখিয়েছেন আমুলের যে কোরিয়ানের যে তিনি একটা গ্রামে, খুব তিনি গুজরাটের গ্রামে গেছেন, চাকরি করতে এসছেন, এসে দেখছে যে ওখানকার তখনকার ব্যবসায়ীরা ওই খুব কম দামে দুধ কিনতো চাষিদের কাছ থেকে, দুধ কিনে, সিনেমায় দেখানো হয়েছে, এটাই হচ্ছে বাস্তব। তখন উনি মানে খুব মানে কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে দুধের স্যাম্পেল কালেক্ট করে এক্সকে বলেছে তোমার দুধের প্রোটিন কন্টেন্ট, ফ্যাট কন্টেন্ট বেশি, ফলে তোমার দুধের দাম বেশি হবে, ওর ফ্যাট কন্টেন্ট কম। এই রকম করে করে পলিটিক্যাল লড়াই করতে করতে তিনি একটা কোঅপারেটিভ করেছেন, যার উদাহরণ হচ্ছে আমুল। আমুল আজকে সারা পৃথিবী জুড়ে একটা প্রচুর ব্যবসা করছে। এটা হচ্ছে কোঅপারেটিভের একটা আমাদের ভারতবর্ষের একটা জ্বলন্ত উদাহরণ আর কি। তাহলে দুধকে, এবং এরা কারা? এরা প্রত্যেকে প্রান্তিক চাষি, কারো ঘরে দুটো গরু আছে, চারটে গরু আছে। এই দুধ বেসিক্যালি আমাদের দেশের মহিলাদের হাতে রয়েছে, সেই অর্থ দিয়ে তার ছেলে, তার লেখাপড়া, সে সেইগুলো করে। আর আমেরিকার যে ডেয়ারি, মানে একটা ফার্ম, মানে কয়েকশো গরু তার, সেইখানে সে মডার্নাইজ কর্পোরেট, ফলে বড় কর্পোরেট, সে যে দামে দুধ তো আসে না টাঙ্কি করে, মিল্ক প্রোডাক্ট আছে, ল্যাকটোজকে ঢুকতে দেওয়া হয়েছে, ল্যাকটোজ মিল্ক প্রোটিন বলে সেটাকে ওপেন করে দেওয়া হয়েছে। এগুলো এই বেকারি, বিস্কুট, এইসব জায়গায় লাগবে। এবারে এর আড়ালে যদি এর আড়ালেও আসতে হবে না। ধরুন বিদেশ থেকে যদি সস্তায়, আমি ব্যবসা করি, আমি ইন্ডিয়াতে ব্যবসা করি, আমার বিস্কুটের ফ্যাক্টরি আছে। এবার আমি যদি আমার দেশের 5 টাকার জায়গায় আমি 2 টাকায় আমেরিকার জিনিস পাই, র মেটেরিয়াল, তাহলে আমি সেটা নেবো না? তাহলে আমি সেটা নেবো খুব স্বাভাবিক, কারণে আমি যখন ওই র মেটেরিয়ালটা নেব, আমার দেশের এই যে কোঅপারেটিভের যে দুধ, তার সাপ্লাই কমে যাবে।
এই যে আমার দেশের 8 কোটি, প্রায় 8 কোটি এরকম মার্জিনাল দুধ চাষি আছে, তারা সবটা শেষ হয়ে যাবে এই চুক্তির ফলে। এই ডেয়ারির এই জায়গাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানে কোঅপারেটিভের কনসেপ্ট চলে যাবে হচ্ছে আমাদের দুধের এই জায়গাটা আচ্ছা, অদূর ভবিষ্যতে খুব খুব মারাত্মক জায়গায় যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে তো এটাও বোধহয় একটা ফ্যাক্টর হয় যে বাইরে থেকে যখন এই বহুজাতিক সংস্থাগুলি আসে, তারা প্রথমে তাদের সাবসিডির জোরে বা নিজেদের পুঁজির জোরে কম পয়সায় প্রাথমিকভাবে নিয়ে এলো। তারপরে দেখা যায় যে যখন বাজার দখল হয়ে গেল তখন নিজেদের মতন করে বাজারটা আবার চড়াতে শুরু করলো। ফলে নির্ভরতা একবার একবার হাত বাঁধা পড়ে গেলে তখন তো আর উপায় নেই। ফলে সেই বিপদটাও তো আমাদের এখানে অর্থনীতির ক্ষেত্রেও সেটাও একটা বিপদ থাকবে। আমি বলি এই বিপদটাই আসবে। এই যে আমেরিকার সঙ্গে ট্রেড পলিসি হয়েছে, এর বেসিক্যালি এগ্রিকালচার যদি দেখা যায়, এর 3টে পিলার আছে। 3টে পিলার হচ্ছে, একদিকে হচ্ছে মশলা, চা, কফি, তিল, এই সোয়াবিন, এই একটা দিক, এদের ইম্পোর্ট ডিউটি কমিয়ে 0 থেকে 18% মতো করা হয়েছে। আর একটা অংশ আছে ওই বনের মধু, বনের কাঠ ছাড়া ওই নন টিম্বার যে প্রোডাক্ট আমরা যেগুলোকে বলি, সেইগুলোকে ডিরেক্ট করার জন্যে আদিবাসীদের উন্নয়ন, সরাসরি বিক্রি করবে বলে তাদের জন্য করা হয়েছে 0%। মানে এগুলো খুব হিসেব করে দেখাচ্ছে, এটা প্রচারের জন্য সুবিধা হচ্ছে। এটা হচ্ছে শুল্ক, আমদানি শুল্ক 0 করে দেওয়া হয়েছে সরাসরি বিক্রি। আর একটা করা হয়েছে যে ফুড প্রসেসিংয়ের যে সমস্ত জিনিসগুলো, কাঁচামাল, র মেটেরিয়ালস বাইরে পাঠানো হচ্ছে, সেইটা না করে এখন তার ফিনিশ গুড করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তার মধ্যে সি ফুডও রয়েছে 18%। ফলে ওরা খুব সুন্দর একটা তথ্য দিচ্ছে, বলছে এই যে বনের মধু টধু যেটা 0% বলছে আমেরিকায় প্রায় $46 বিলিয়ন এই 0% শুল্কের বাজার পাবে বলছে। এটা মানে আমাদের ভারতবর্ষের সরকার বলছে। আর এই যে 18% বাকিটার কথা হলো এগ্রিকালচার, বলছে $160 বিলিয়ন একটা বাজার পাবে। আর সি ফুডের জন্য বলছে $25 বিলিয়ন একটা বাজার পাবে। ফলে এই অনেকটা, মানে আমরা যে আলোচনার দিকে যাচ্ছি, এটা অনেকটা ওই হাতে রইল মানে পেন্সিল। পেন্সিলের মতো হবে আর কি, শুধু যোগ বিয়োগের অঙ্ক হচ্ছে, বাকিগুলো দেখা হচ্ছে না। এই যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, 10 বছরের টাইম দেওয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক বাণিজ্যে আমরা বলতাম ইনফান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট, মানে একটা শিশু শিল্পকে তাকে সংরক্ষণ করতে হয়। ভারতবর্ষ এই প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য 10 বছর সময় রেখেছে। যদি 10 বছরের মধ্যে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে মাল্টিন্যাশনালগুলোর সঙ্গে কমপ্লিট করতে না পারে, তাহলে তো সে ধসে পড়বে। তাহলে এই পলিসি তো বেসিক্যালি এই জায়গাটাতেও তো কর্পোরেটদের ঢোকবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর এটা যেটা মারাত্মক জিনিস হচ্ছে, আমেরিকা সব দিক থেকেই ভারতবর্ষকে মারবে এই কারণে, আমরা নেগেটিভ কথা বলার জন্য বলছি না, সবাই মাথা ব্যথা করছে, ভারতবর্ষ বিশেষ করে, তারা শুল্কের কথা বলছে, শুধু শুল্কই তো একমাত্র কারণ নয় আন্তর্জাতিক বাণিজ্যে। আন্তর্জাতিক বাণিজ্যের আমরা যেটাকে বলি কোটা, ট্যারিফের পাশাপাশি কোটাও তো আছে, তারপরে আরো অনেকগুলো। তারা বলছে তাদের দ্রব্যের গুণগত মান বজায় রাখার কথা ওই ট্রেড ডিলে বলা আছে। আপনি এখান থেকে জাহাজে করে যা যা আপনার পাঠানোর ফল পাঠালেন, ওরা বলল এইটা আপ টু দ্য মার্ক নয়, তখন আপনাকে ব্যাক করাবে। তাহলে আপনি তো যাচ্ছিলেন এক জাহাজ মাল নিয়ে আপনার এক্সপোর্টটাকে বাড়িয়ে নেবেন, আপনি পারলেন সেটা ফিরিয়ে আনতে হলো। এইটা একটা। আমি অন্যদিকে চলে গেলাম, আপনি একটা আমাকে প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা যদি আরেকবার সেটা একটু এটা রিপিট শুল্ক করেন। শুল্ক একটা বিষয় হচ্ছে যে এই কথাটা রয়েছে যে শুল্ক বহির্ভূত বাধা হঠাতে রাজি হয়েছে ভারত সরকার। এই কথাটা যে ফ্রেমওয়ার্ক আমরা আপাতত ভাবে পাচ্ছি তাতে, বা নন ট্রেড ব্যারিয়ার যাকে বলা হচ্ছে, এখন এই তার প্রভাব কিভাবে, এটা এখানে ভর্তুকির সঙ্গে কি এই বিষয়টি যুক্ত? আমাদের দেশে যে কৃষিজীবীকে ভর্তুকি দেওয়া হয়, এই কথাটাই যে ওখানে, কারণ আমেরিকা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভর্তুকি নিয়ে বিভিন্ন আপত্তি বিভিন্ন সময় তুলেছে। এই যে নন ট্রেড ব্যারিয়ারের কথা বলা হলো, তার ইম্প্যাক্ট কি হতে যাচ্ছে? আমি দুটো কথা শুধু আপনাকে বলবো এই ব্যাপারে, দুটো কথা। একটা হচ্ছে ডব্লিউটিওর কথা বলবো, আর আমেরিকা বরাবর আমাদের দেশে এই যে এমএসপি দেয় চাষিদের, মিনিমাম সাপোর্ট প্রাইস বা ভর্তুকি, সারের ভর্তুকি, এই নিয়ে আমেরিকার মাথা ব্যথা দীর্ঘদিন। এবারে যদি ধরুন আমেরিকার কথা শুনে আমাদের দেশের সরকার সেইটাতে রাজি হয়,
ধরুন চাষির এমএসপি নেই, সারে ভর্তুকি নেই। বোঝার চেষ্টা করুন, এখনকার কৃষি প্রতিদিন জলবায়ু পরিবর্তনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। ফলে তার কস্ট অফ প্রোডাকশন মানে উৎপাদনের ব্যয় এমন জায়গায় পৌঁছেছে, সে নাজেহাল অবস্থা প্রতিদিন। তাহলে তার অবস্থায় তার কাছে এমএসপি নেই, আমেরিকার কথা শুনে, তার কাছে সারের ভর্তুকি নেই, ফলে তার কাছে একদিকে হচ্ছে তার উৎপাদনের ব্যয় বাড়লো, তার ন্যূনতম দামটুকুও নেই। তাহলে যা প্রতিদিন আমরা খবরের কাগজের হেডিং দেখছি চাষির আত্মহত্যা বাড়ছে, সেইটা বাড়বে এক। আর এইগুলো হচ্ছে তার একটা সবচেয়ে বড় কারণ, ডব্লিউটিও আস্তে আস্তে মানে অস্তিত্ব চলে যাচ্ছে। ফলে আগে যেমন একটা মানে কি বলে বাইল্যাটারাল, এখন হয়ে যাচ্ছে বাইল্যাটারাল। এখন আগে যেমন একটা বহুমুখী চুক্তি হতো, আমি আপনার সঙ্গে চুক্তি করার সময় আরেকজনের কথা আমাকে ভাবতে হতো, এখন আপনি আমি করে ফেলছি, কার ক্ষতি হবে না হবে সেইটা ভাবছি না। আর একটা কথা মানে আপনাকে বলি, এটা আপনি হয়তো পরে প্রশ্ন করতেন কিনা, আমি একবারই বলছি, সেইটা হচ্ছে পরিবেশগত দিক। পরিবেশগত দিক, এই যে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচুর ব্যবসা করতে হবে, রপ্তানি করতে হবে, কৃষি পণ্যের রপ্তানি করবে, তাহলে প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে গেলে আপনার আর এখন ন্যাচারাল ফার্মিং এ যাওয়া যাবে না, এখন কেমিক্যাল ফার্মিং এ যেতে হবে। কেমিক্যাল ফার্মিং এ কিরকম, আপনি বেশি সার, বেশি রাসায়নিক কীটনাশক দেবেন, যত দেবেন তার ফলে তত মাটির নিচে থেকে জল উঠবে, পরিবেশ দূষণ হবে, মাটির নিচের জল কমবে, সবটা মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। চূড়ান্ত যেটা বলার, শেষ যেটা বলার তা হচ্ছে যে এখানে খাদ্যশস্য যেগুলো আছে তার উপরে খাদ্যশস্যের জন্য যে সুরক্ষা থাকে সেটা কিন্তু ট্রেড ডিলে নির্দিষ্ট করে উল্লেখ করা নেই। আমেরিকার সঙ্গে যে যা হয়েছে তাতে উল্লেখ করা নেই। তাহলে কি, এক তো তার খাদ্য সুরক্ষার ক্ষেত্রে একটা আশঙ্কা থাকছে, দ্বিতীয় যে প্রশ্নটা থাকছে তা হচ্ছে যে বারবার, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারে আসার পরে, কৃষকের কৃষি থেকে কর্পোরেটের কৃষির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তার জন্যই 3টি কৃষি বিলকে আনা হয়েছিল এবং যাকে হচ্ছে প্রবল লড়াইয়ের ফলে ওটা প্রত্যাহারিত হয়েছে। এই যে চুক্তি হলো বা এই যে প্রক্রিয়ায় এগোচ্ছে, তাহলে কি সেই ভারতে যে কৃষকের কৃষি, সেটিকে কর্পোরেটের কৃষিতে পরিণত করার একটা পাকা বন্দোবস্ত হচ্ছে? একেবারে খুব সুন্দর জায়গায় বলেছেন, মানে এটা চাষিও জানেন যে এই দিকে নিয়ে যাচ্ছে। গত বছর নভেম্বরে ওই কৃষি বিল বাতিলের 5 বছর পূর্তি ছিল এরকম, সেখানে সারা ভারতবর্ষের চাষিরা সেখানে জমায়েত হয়েছিল। তাদের মূল স্লোগান ছিল এমএসপি নয়, সেখানে মূল স্লোগান ছিল ডেটা চোর কর্পোরেট ভারত থেকে দূর হট। ফলে তারা অচিরেই মানে এই যে নরেন্দ্র মোদী সরকার কর্পোরেটদের যে ডেকে আনছে, এখন এই একটা ডিজিটাল কার্ড করেছে, মানে ডিজিটাল আধার কার্ডের মতো কৃষকদের ডিজিটাল কার্ড হয়েছে, যেখানে তার নাম্বার থাকবে, তার জমির ডিটেলস থাকবে, কি চাষ করছে সবটা থাকবে। ফলে এটা না হলে সুযোগ সুবিধাও পাবে না, এই যে পিএম কিষানের টাকা ফাঁকা এইগুলো কিছুই পাবে না। ফলে আস্তে আস্তে একটা খাঁচার মধ্যে বাঁধার চেষ্টা করছে। কর্পোরেটকে ডেকে আনা, এরা তো বারবার, এরা ভুল পথে এই যে কৃষি আইনটাকে আন্দোলনের চাপে বাতিল করেছিল, তাকে পাটপাট করে বিভিন্ন ফর্মে ভারতবর্ষের মধ্যে আবার চালাবার চেষ্টা করছে। কৃষি ফর্মে চালাবে না, মানে আইন ফর্মে হয়তো চালাচ্ছে না, কখনো ডেটা দিচ্ছে, কখনো এই জিএম ক্রপ আনছে, কখনো ডেয়ারি। দেখুন, আমাদের ভারতবর্ষের দুটো জায়গা এখন এই মুহূর্তে খুব জরুরি। কৃষকের কাছে আইনি স্বীকৃতি এমএসপি নেই, সেই অধিকারের জন্য তাকে লড়াই করতে হচ্ছে। আর এই কর্পোরেটের জাঁতাকল, এই ট্রেড পলিসি, তাহলে সেই যাবে কোথায়? এই মুহূর্তে গভর্নমেন্টের আশু কাজ হচ্ছে এই কৃষকদের বাঁচানো। বাঁচাতে গেলে কি করতে হবে, তার উৎপাদনের জন্য তার যে সমস্ত কাঁচা মাল রয়েছে, মানে উৎপাদনের যা যা লাগে সেইগুলোকে মানে খুব ভর্তুকি দিয়ে সেইগুলোকে তার কাছে পৌঁছে দিতে হবে। এখন সব মডার্ন টেকনিক এসছে, এআই পর্যন্ত কৃষিতে এসছে, সেই এআই কৃষকের কাছে পৌঁছে দিতে হবে, কিভাবে তার উৎপাদন, কিভাবে সে ভালো দাম পায়, সেই ব্যবস্থাটা এখন করতে হবে। কর্পোরেট তোষণ করে লাভ হয়, কর্পোরেট তোষণ করে কি হয়, এই বড় ব্যবসায়ী ঢোকার ফলে কি হবে, যদি এক্সপোর্টও বাড়ে, সেই এক্সপোর্টে তো আমার মার্জিনাল ফার্ম সেখানে ইনভলভ হবে না, হয় আমার ভারতবর্ষেরই বড় চাষি বা মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা সেই সুযোগ সুবিধাটুকু পাবে। তাহলে আমার যে চাষি প্রতিদিন রুজির জন্য লড়াই করছে, বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হচ্ছে, তাকে বাঁচাতে হবে।
তাকে যদি বাঁচাতে না পারি তাহলে কারণ এটা বুঝতে হবে, তারাই আমার দেশের জিডিপিতে 18% কন্ট্রিবিউট করে, তারাই আমার প্রায় 50% কর্মসংস্থানের ব্যবস্থা করে। তাহলে আমার সেই দেশীয় কৃষি যদি আমি বাঁচাতে না পারি, সেই কৃষি যদি আমি ধ্বংস করে ফেলি কর্পোরেট তোষণ করতে গিয়ে, অদূর ভবিষ্যতে শুধু আমার খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, দেশের সার্বভৌমত্বও বিঘ্নিত হবে। ঠিক। আপনারা আলোচনা শুনলেন, এটি একটি বৃহৎ, একটি বড় বিষয়, ফলে একটা আলোচনায় সব হবে না, আমরা খানিকটা তুলে আনার চেষ্টা করলাম। আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ দেবাশিস মিথিয়াকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।